2 তারিখে জুলাই মাসের 2 তারিখে কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমি পৌঁছাই। ভারতবর্ষে ইরান কালচার হাউস, ইরান একটা আছে এমবেসি, আর একটা ইরানের আছে ইরান কালচার হাউস, মানে সংস্কৃতি পূর্ণ বিষয় নিয়ে, ধর্মীয় বিষয় নিয়ে আলাদা আরেকটি বিভাগ স্বতন্ত্রভাবে আছে দিল্লিতে। তো সেখানে আমাকে সেখান থেকে নেবার জন্য সাদেকুল হুসাইনি এসেছিলেন। এয়ারপোর্ট থেকে বেরিয়ে তার সাথে গিয়ে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দিল্লিতে আমি ঢুকে যাই এবং সেখানে বেশ কিছু সময় আমাদের লাগে, কারণ ওই বড় প্লেন, চার্টার্ড প্লেন জোগাড় করতে তার ব্যবস্থাপনায় সময়টা লেগে যায়। প্রায় 400-450 যাত্রী ভারতবর্ষ থেকে ইরানের উদ্দেশ্যে রওনা হই আমরা। দিল্লি থেকে সরাসরি তেহরান যেতে সময় লেগেছিল প্রায় 3.5 ঘন্টা। ওখানে নামার পরে একেবারে ভিভিআইপি ট্রিটমেন্ট দিয়ে আমাদেরকে এয়ারপোর্টে তারা বসালেন। কাস্টমস বা অন্যান্য ফর্মালিটির জন্য আমাদেরকে হাঁটতে হয়নি। ওখানে আমাদেরকে বসিয়ে চা পানি খাবার দিয়ে আপ্যায়ন করা হলো। কিছুক্ষণের মধ্যে আমাদের মালপত্র গাড়িতে তারা তুলে দিলেন। এয়ারপোর্টে গিয়ে দেখলাম ওখানে আপনার সালমান খুরশিদ সাহেব, জাতীয় কংগ্রেসের নেতা, সোনিয়া গান্ধীজির নির্দেশে তিনি গেছেন এই সমবেদনায় যোগ দিতে। মাহবুবা মুফতি ছিলেন, এই প্রথম তার সঙ্গে আমার আলাপ। শ্রী শ্রী রবিশঙ্কর, তিনি বিভিন্ন বিষয় নিয়ে, শান্তির রূপরেখা নিয়ে দেশে বিদেশে ঘোরেন। গৌতম বলে তাদের ওখান থেকে 2 জন প্রতিনিধি এসেছিলেন, শিখ সম্প্রদায় থেকে 2 জন, আরো 3 জন ছিলেন অমুসলিম হিন্দু পূজারী বন্ধু, মানে সন্ত, তারা সাধু সন্ত, তারাও সাথে ছিলেন। এসব দেখে আমাদের মনটা একটা চিন্তা ফেললো যে ইরানে যাওয়ার ক্ষেত্রে শুধু মুসলমান নয়, ভারতবর্ষের সংহতি, ঐক্য, ভালোবাসা দেওয়ার জন্য ইরানে তারা আমাদের সাথে গেলেন। আমরা হোটেলে পৌঁছে খাওয়া দাওয়া করে রাত্রে আরাম করলাম। রাতের বেলায় খবর পেলাম যে ভোর 5টা থেকে 6টার মধ্যে যেখানে এই মরদেহ, আপনার লাশ খামেনি সাহেব রাখা রয়েছে মরহুমের, সেখানে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। আমরা সচক্ষে সেটা দেখব। এই খবরটা রাত্রে আমরা পেলাম। ভোরের দিকে উঠে ফজরের নামাজ পড়ে আমরা একসাথে লবিতে নামলাম। আমরা যে হোটেলে ছিলাম পার্সিয়ান আজাদ হোটেল, 26+2, একটা লবি, একটা এম আর এল, এই মিলে প্রায় 28 তলার হোটেল। আমরা ছিলাম 15 তলায়। আমাদের রুম নম্বর ছিল 1522। আমি আমার সঙ্গে যিনি গেছেন একসাথে সিঙ্গেল বেডে তারা ছিলেন। যাই হোক, সকালে তারা ব্যবস্থা করলেন, যথাস্থানে পৌঁছালাম। আমরা যেখানে পৌঁছালাম বিরাট আকারের ওটা নামাজ ঘর, মুসাল্লা বলছে। ঈদের নামাজ, জুমার নামাজ অথবা বড় কোনো জমায়েত করতে গেলে তো ওই ঘেরার মধ্যে তারা করেন। 1 লক্ষ মানুষ সেখানে জমায়েত হতে পারে, বিরাট বড় আয়োজন। আমাদের একটু চেক চুক করে তারা প্রটোকল দিয়ে নিয়ে গেলেন। উপরে ওই খামেনি সাহেবের কফিনেতে তাকে রাখা হয়েছিল। কালো টুপি, মানে পাগড়ি তার
লাশের উপরে ছিল। তারপরে তার মেয়ে, তার জামাই, তার ছেলে, আর কয়েক মাসের, বোধহয় 1 বছর কি 1.5 বছর হবে ছোট বাচ্চা সেখানে শুয়ে। সত্যি সত্যি সব দেখে আমিও আমার চোখকে সংবরণ করতে পারিনি। আমার চোখেও অশ্রু এসেছে, ব্যথা বেদনা, যে এইরকম জীবন্ত মানুষকে পাশ্চাত্য শক্তি যারা শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে চায়, নিজের দেশের মাটিতে তারা শহীদ হবেন, ভাবতে আমাদের কষ্ট হয়েছে। শুনলাম 20টি বোমা ফেলা হয়েছিল এই খামেনি সাহেবের পরিবারকে ধ্বংস করার জন্য, শহীদ করার জন্য। আর একটি আশ্চর্যের বিষয় তারা আমাদেরকে বললেন, তার যে কোনো একটি হাত এই বোমার আঘাতে বিচ্ছিন্ন হয়ে যায়, শরীর থেকে আলাদা হয়ে যায়, কিন্তু কিভাবে তার ইচ্ছার ভিত্তিতে হয়তো আল্লাহ করিয়েছেন, দেখেছে হাতের মধ্যে এইরকম মুষ্টি, হাতটা কিন্তু খোলা নয়, মুঠো বাঁধা অবস্থায় ওই শরীর থেকে হাতটা আলাদা হয়েছিল, মুঠো বাঁধা ছিল। এবং তার মরার পরে ওই মুঠো অবস্থায় যারা উদ্ধারকারী দল তারা পায়। এখন ইরানের এটা হলো প্রতীক, খামেনি সাহেব মৃত্যুবরণ করছেন শাহাদাতের এই মুঠো দেখিয়ে, মুষ্টি দেখিয়ে তিনি বলতে চাইছেন ঐক্যবদ্ধ অবস্থায় থাকো, একসাথে লড়াই করো, একসাথে দেশকে বাঁচাও। এখন জায়গায় জায়গায় খামেনি সাহেবের এই মুঠো বাঁধা অবস্থা এটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে ইরানের মধ্যে।